তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে দেশি বিদেশি মুসল্লিদের সমাগমে মুখরিত তুরাগ পাড়। ইসলামের সুমহান আদর্শ বিধিবিধান সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিতে ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির আসকার ও ইলমে তাবলিগের মাধ্যমে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি তাদের দিনরাত অতিবাহিত করছেন। 16 ফেব্রুয়ারি বেলা 12টায় আখিরি মোনাজেতের মাধ্যমে তৃতীয় পর্বে ইজতেমার সমাপ্তি ঘটবে। নিয়ামুল আজিজ সাদিক জানাচ্ছেন বিস্তারিত। বাদ ফজর মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মাধ্যমে তৃতীয় পর্বের দ্বিতীয় দিন শুরু হয়। সকালে আম বয়ানের পরে প্রতিটি তাঁবুতে আলেমরা তাবলিকি দাওয়াত, ইমান, নামাজ, জিকির আজকারের বিষয়ে বক্তব্য রাখেন। ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ জমায়েত হয়েছেন ইজতেমার ময়দানে। মূলত হাজির হয়েছে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদে হাজের ময়দানে আমাদেরকে একটা কঠিন জিম্মাদারি দিয়েছেন, এই জিম্মাদারি আদায় করার জন্য আমরা এখানে আসছি। আমরা এখানে আসছি প্রতিদিন আল্লাহর জন্য আসছি, যাতে আল্লাহ আমাদের রাজি খুশি হয়। পবিত্র কুরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং ইসলামের যে সুমহান আদর্শের বাণীগুলো সেগুলো ছড়িয়ে দিতেই এই ইজতেমার তৃতীয় পর্বে অসংখ্য মুসলমানরা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে। আগামী দিনগুলোতে তারা নিজেদেরকে সেই আদর্শে উজ্জীবিত করবেন এবং অনুপ্রাণিত হবেন। তারই সঙ্গে যারা এখানে আসেননি তাদেরকেও সুমহান বাণীটি ছড়িয়ে দিবেন, এই আশা তাদের। বাদ জোহর আরবীয় অতিথিদের বয়ানের তর্জমা করেন এদেশীয় মুরব্বীরা। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। সবসময় আল্লাহর জিকির বন্দেগীতে মশগুল থাকতে হবে। তারপরে বছরে অন্তত 4 মাস অন্তত এই পথেই যেন থাকা যায়। আমাদের এখানে ইজতেমা আসার উদ্দেশ্য আল্লাহ তাআলা জানি সমস্ত মানুষকে হেদায়েত দান করে এবং আমরা জানি দ্বীনের পথে চলতে পারি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের এক একটি উপদল বা খিত্তায় সকাল থেকে ইমান, আমল, জিকির এবং ইসলামের অনুসরণীয় আদর্শ নিয়ে বয়ান করেছেন মুরব্বী বা আলেমরা। আগত মুসল্লিরা নিজেদের খাওয়া দাওয়া এবং গোসল সহ সবকিছুরই ব্যবস্থা করছেন। 16 ফেব্রুয়ারি মাওলানা ইলিয়াস বিন সাদ এই ইজতেমায় মোনাজাত পরিচালনা করার কথা রয়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। আগের সরকার দেশের আইনগুলোকে তামাশা বানিয়ে ফেলেছিল উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন আইন তৈরি করতে হবে যেন পরবর্তী প্রজন্ম সেটিকে আদর্শ মনে করে। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি এসব কথা বলেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যে সমর্থন তার সরকার পেয়েছে, তারপরও যদি দেশের জন্য ইতিবাচক কিছু না করা যায় তাহলে সেটি দুর্ভাগ্য বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। সরকার গঠিত 6 সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনার জন্য গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠকে 26টি রাজনৈতিক দল, জোট ও অরাজনৈতিক সংগঠন অংশ নেয়। এই বৈঠকের উদ্বোধন করতে গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এই বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দ্বিতীয় ধাপে প্রবেশ করল। কিন্তু আমরা আমাদের দেশকে একটা তামাশায় পরিণত করে ফেললাম। আইন বলে কিছু নাই, নিয়ম বলে কিছু নাই। আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হয়। সংস্কারটা যেন এমন ভাবে হয় ভবিষ্যতের প্রজন্মরা আমাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি। আইনগুলো ঠিক করে নিয়েছিলেন বলেই আজকে আমরা মজবুত কাঠামো তৈরি করতে পেরেছি। কমিশনের যারা সদস্য তারা আপনাদের সঙ্গে বসবে, জিনিসগুলো ব্যাখ্যা করেছেন, চাপিয়ে দেওয়ার জন্য না, চাপানোর ক্ষমতা আমাদের নেই। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী সহ দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো যোগ দেয়। সেখানে ডক্টর ইউনূস বলেন, একটি এলোমেলো অবস্থায় দায়িত্ব নেয়ার পর গত 6 মাসে দেশের সবাই তার সরকারকে সহযোগিতা করেছে। আন্তর্জাতিক অঙ্গন থেকেও অভাবনীয় সমর্থন পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এরপরও যদি দেশের ইতিবাচক পরিবর্তন না আনা যায় তবে তা তার সরকারের জন্য দুর্ভাগ্যজনক। এই যে দুই সমর্থন, আভ্যন্তরীণ একটা সমর্থন, আন্তর্জাতিক একটা সমর্থন, এই দুই সমর্থনের ভেতর দিয়ে আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়তে না পারি, এটা আমাদের কবরের দোষ বোঝা ছাড়া কি বলবো। আমরা এই সুযোগ ছাড়তে চাই না। সবাই মিলেই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে হবে বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
সংস্কারের বিষয়ে দ্রুত ঐক্যমতে পৌঁছাবে অন্তর্বর্তীকালীন সরকার উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এর মাধ্যমে জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাবে সরকার। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্যে কমিশনের বৈঠক শেষে তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের পরে দেওয়ার দাবি জানানো হয়েছে। একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে, সেটাই আপনার মূল কথা। এবং সেজন্য আজকে প্রাথমিক আলোচনা, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন। আমরা আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত যা তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আবার রিইউনাইট করাটা, এই যে মানে এত বড় একটা আত্মত্যাগ 6 মাস আগে এতগুলি ছাত্র জনতার যে আত্মত্যাগ, সেটা জানি কোনোভাবেও নষ্ট না হয়। আমাদের এই অর্জনটা কোনো একটা সাধারণ অর্জন না। আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারণে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন না করি। আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই। একটা টেররিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে, গত 16 বছর ধরে করেছে। জাতীয় নির্বাচনের আগে যেন কোনোভাবেই স্থানীয় নির্বাচন না করা হয়। ঢাকার পল্টনে অবস্থিত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এখন থেকে স্টেডিয়ামটির নতুন নাম জাতীয় স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত ক্রীড়া স্থাপনার নামকরণ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগে সরকার প্রধানের পরিবারের অনেকের নামেই ছিল ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনা। অন্তর্বর্তীকালীন সরকার ওই পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়। তারই ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পাল্টানো হয়েছে কদিন আগে। এবার ঢাকায় ঐতিহ্যবাহী স্টেডিয়ামও নতুন নামে পরিচিত হতে যাচ্ছে। আগামীতে জেলা ও জাতীয় পর্যায়ের আরও স্থাপনার নাম পাল্টানোর প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়।